পরিযান পর্ব সংখ্যা ৩। লেখনীতে ইশিতা রহমান সানজিদা। গল্প পাঠে আমি আফসানা পারভিন। গর্দান গেলে সবার যাবে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্রে বানানো হয়েছে। এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে। গত 5 দিনে আফতাবউদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে। তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের। নৌকা থেকে আশ্রয়কেন্দ্রে নামতেই নাঈম সহ সবাই হাঁ হয়ে সবটা দেখতে লাগলো। এই গ্রামে সব কিছুই অদ্ভুত ধরনের, এমনকি জমিদার বাড়িটাও। অদ্ভুত ধরনের জিনিসপত্রে ভরপুর বাড়িটি। ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখেই যাচ্ছিল। সবাই ওদের দেখেই বুঝতে পারল যে ওরা শহরের ডাক্তার। গায়ে সাদা রঙের অ্যাপ্রন জড়ানো, বিদায় চিনতে সুবিধা হয়েছে। খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে। ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল, আহেন আপনারা, ওই দিক থেকে শুরু করেন। নাঈম সাই জানিয়ে লোকটার পিছু পিছু গেল। একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে। মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়ল। এতটুকুতেই হাঁপিয়ে গেছে। চারপাশে চোখ বুলিয়ে নাক সিটকে সে বলে উঠল, এই নোংরা জায়গায় থাকতে হবে এখন? আমার তো বাবা বমি আসছে, ইচ্ছা করছে এক্ষুনি ঢাকা ফিরে যায়। পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল, তা হচ্ছে না কন্যা, স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে। এতে তোর বমি আসলে করে ফেল, তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব। নাঈম স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি। শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, আর তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো। রুমি শেখরের মাথায় গাঁটটা মেরে বলল, পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না, তাহলে তুই শেষ। ওরা 6 জন কাজে লেগে পড়ল। লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। নাঈম চেয়ার পেতে বসে আছে আর এক একজনের সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে। শেখর আর আসিফ ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি, মিষ্টি আর পালক। কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অস্বস্তি বোধ করে, তাই এরকম ব্যবস্থা করা। তবে লোকসংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখে শেষ করতে পারবে না। ইতিমধ্যে বিকাল গড়িয়ে এসেছে। হঠাৎ করেই নাঈমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে। কিছু একটা ভেবে নাঈম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল। সম্পানের সামনে গিয়ে দাঁড়াতেই একগাল হাসল সম্পান। বিনিময়ে নাঈমও মুচকি হাসি উপহার দিল সম্পানকে। বলে উঠল, কি অবস্থা, তুমিও কি এখানে থাকো? না বাবু, আমি কি এখানে খাড়ানের সময় আছে? নাউনিয়ায় পয়রা থাই, মেলা কাম আমার, পুরা পদ্মাই আমার, বুঝছেন? সম্পানের কথায় হাসল নাঈম। অদ্ভুতভাবে সেই হাসি অবকলন করে সম্পান। শহরের লোক হওয়ায় অন্যরকম দেখতে নাঈম। চুলগুলো কি সুন্দর, গায়ের রঙও ফর্সা, পরনের পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরে জন্মেছে। সেখানে সম্পান নিতান্ত চুনোপুটি। আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শ্যামলা গায়ের রং, আর পরনে পোশাক তো সবসময় নোংরা থাকে। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে, নাঈমের মতো চুলগুলো যত্ন করতে হবে। কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পানের। পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসার ঠিকমতো চলে না। তার ওপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল, ঘরবাড়ি সব ডুবিয়ে দিয়েছে। এখন ওরা পরিবারে ঠাঁই হয়েছে নিজের আধভাঙা নৌকাখানিতে। ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত, আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয়। সম্পানকে ভাবতে দেখে নাঈম হালকা ধাক্কা দিল সম্পানকে। কি ভাবছো? সম্পান হেসে বলল, না কিছু না। নাঈম এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কিনা। সম্পানকে একপাশে টেনে নিয়ে আস্তে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবে? কি কথা? খানিকটা ইতস্তত করে নাঈম বলল, জমিদারের মেয়ে পরী সম্পর্কে বলতে পারবে? মুহূর্তেই সম্পানের চেহারায় আঁধার নেমে এলো। হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল। সে মাথায় হাত রেখে বলল, ঠাকুরের দিব্যি বাবু, আমি পরীর কিছুই জানি না, আমারে এসব জিগাবেন না, আমি কইতে পারুম না।
কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইম ওর হাত খপ করে ধরে ফেলে। অবাক চোখে তাকিয়ে বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি? আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সম্পান বলতে নারাজ। নাইম অনেক জোরাজুরি করতে লাগলো। শেষে সম্পানকে বলতেই হলো পরীর সম্পর্কে। পরী আমাগো জমিদারের ছোট মাইয়া। আপনারা পরীগো বাড়িতেই গিয়েছেন। পরীর মা বাপে অনেক শাসন করে ওরে। সবসময় ঘরের ভিতরে বইসা থাকে, বাড়ি থেকে বার হয় না একটুও। মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনল নাইম। তারপর বলল, কেমন দেখতে পরী? তুমি কি কখনো ওকে দেখেছো? হাসল সম্পান, হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু? এই গায়ের কোনো বেটা মানুষেও পরীরে দেয় নাই। আমি দেখুম কেমনে? কারোর কাছে শোনোনি পরী কেমন দেখতে? হ, বিন্দু কইছিল পরী নাকি মেলা সুন্দর। এর বেশি তো জানি না। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল, ব্যাস এইটুকুই? এটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সম্পান আর দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে। দ্রুতপদে চেপে বসলো নৌকায়। নাইম শান্ত চাউনিতে সম্পানের চলে যাওয়া দেখল। নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে, কিন্তু কি জানতে হবে ওকে। তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাছে মন দিল সে। মাগরিবের আজান পড়েছে, ঘন্টাও হয়নি। উজু করে একসাথে নামাজ আদায় করলেন জ্যাসমিন ও মালা। মনাজাতে মন ভরে দুজনে দোয়া করল এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে, মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। জায়নামাজ ভাঁজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখলেন পরী বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে। রান্নাঘরে উঁকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরী। বড় বড় ভাতের দলা মুখে পুড়ছে আর কাঁচা মরিচের কামড় বসাচ্ছে। ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেলেও পরী খেয়েই যাচ্ছে। সামনেই জ্বলছে হারিকেন। হলুদ আলোয় পরীর চেহারায় লাল আভা দেখা যাচ্ছে। মালা বেশ মনোযোগ দিয়ে দেখলো মেয়েকে। এক পা ভাঁজ করে আর এক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরী। গায়ের ওড়না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই মালার। পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয়। শাশুড়ি পরীর সাথে পেরে ওঠে না বিধায় মালাকেই কথা শোনায়। এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না। মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকেই বলে উঠল, এই সাঁঝবেলায় খাইতে বইলি যে? মুখ তুলে একবার মাকে দেখে নিল পরী। তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। দুপুরে কিছু খায় নাই, তাই খিদা লাগছে। তোরে কতবার কইছি এরকমভাবে খাইতে বইবি না। ওড়না ঠিক কর তাড়াতাড়ি। মায়ের কড়া চাউনিতে পরী ওড়না তুলে গলায় ঝুলায়। তারপর গপাগপ খেতে খেতে বলে, আমার ঘর খালি হয়েছে নাকি? হেরা গেছে? মালা গম্ভীর কণ্ঠে বলে, হ গেছে, তুই তো থাকতে দিবি না। কিছু একটা ভেবে পরীর খাওয়া হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন, তোর সোনা রূপা আপার ঘরে থাকতে দেয় নাই। এখন খা জন্মের মতো, পেট না ভরলে আমারে খা। মালা রাগে ফোঁসফোঁস করতে করতে চলে গেলেন। পরী তা দেখে হাসল। দরজা দিয়ে উঁকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল সে। শান্তিমতো বসে খেতে না পারলে পেট ভরে না পরীর। নাইমরা ফিরল সন্ধ্যার পরপরই। এসে যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। রাতে জোরে বৃষ্টি নামবে বোধহয়। রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। পরীর যে মেজাজ, তাতে ওদেরও মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করেই বাড়ি ফিরলেন আফতাবউদ্দিন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি। সাথে ওনার ছোট ভাই আখিরউদ্দিনও এসেছেন। তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না, কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয়, এটা ছিল পরীর মা মালার জন্য। আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন, সেদিনই সবাই মিলে নববধূ দেখার জন্য আসে। মালাকে দেখে সবাই সেদিন হাঁ হয়ে গিয়েছিল। অন্যান্য পুরুষেরা কুনজর দিয়েছিল মালার উপর। সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকে যায়।
কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না, কারো কারো নজরে নিকৃষ্টতা মেশানো থাকে। তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবের ভাই আখির। সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব। সেজন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব। পরে যখন ওনার 3 মেয়ের দিকে তাকান, একই ভাবনা আসে ওনার মাথায়। কেননা মালা একটি নয়, 3টা পরিজন্ম দিয়েছে। ছেলেদের বদ নজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব।